দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, পরিবর্তন আসছে নতুন আইনে। প্রতারণার অভিযোগ ওঠা ই কমার্স কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সতর্ক বিনিয়োগের পরামর্শ। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এখনও পিছিয়ে বাংলাদেশ, খাদ্য ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ ইচ্ছাকৃতভাবে পরিশোধ না করলে গ্রাহকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। নিষেধাজ্ঞা পড়বে বিদেশ ভ্রমণে, বাতিল হবে রাষ্ট্রের দেয়া মর্যাদা। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের এমন শাস্তির বিধান রাখা হয়েছে ফাইন্যান্স কোম্পানি আইন 2021-এ, যা বাস্তবায়ন করা গেলে এ খাতে অনাদায়ী ঋণের পরিমাণ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৌরভ রহমানের রিপোর্ট। ব্যাংক বহির্ভূত 33টি আর্থিক প্রতিষ্ঠান এখন কাজ করছে দেশে, যাদের বিতরণকৃত ঋণের পরিমাণ প্রায় 67,000 কোটি টাকা। এর মধ্যে 15 বা 10,000 কোটি টাকায় খেলাপিতে পরিণত হয়েছে। হিসেব বলছে বকেয়া ঋণের অর্ধেকেরই দায় মাত্র 5টি প্রতিষ্ঠানের। দুর্ভাগ্যজনকভাবে প্রায় 5-6টি প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ যে সুশাসনের অভাবের কারণে সেখানে বড় ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় শতভাগ শ্রেণীকৃত ঋণ হয়ে গেছে। তো এই 5-6টা প্রতিষ্ঠানের কারণে আসলে পুরো সেক্টরটার শ্রেণীকৃত ঋণের পরিমাণ বেশি দেখাচ্ছে। এমন অবস্থায় এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে তা চিহ্নিত করতে নীতি রাখা হয়েছে নতুন ফাইন্যান্স কোম্পানি আইনে, যেখানে বলা হয়েছে ঋণের টাকা অন্য খাতে ব্যবহার করলে, ঋণ গ্রহণের সময় মিথ্যা তথ্য দিলে, জামানত হিসেবে রাখা সম্পত্তি ভুয়া হলে কিংবা প্রতিষ্ঠানের ঋণের টাকা ব্যক্তি অ্যাকাউন্টে হস্তান্তর করলে সংশ্লিষ্ট গ্রাহক ইচ্ছাকৃত খেলাপিতে পরিণত হবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। এক্ষেত্রে ফৌজদারি মামলা করা যাবে। যখন স্বেচ্ছায় কেউ খেলাপি হয় এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু আইনটি অনেক বেশি কঠোর এবং তার জন্য যে সাজা আছে সেটি অনেক বড় ধরনের সাজা হতে পারে। দেশের এই মুহূর্তে যে ঋণ খেলাপি পরিমাণ, তার সিংহভাগই এসেছে কিন্তু স্বেচ্ছাকৃত ঋণ খেলাপিদের কারণে। তো তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি, কঠোর একটি আইনের আওতায়, তাহলে ভবিষ্যতে এইভাবে কেউ স্বেচ্ছাকৃত ঋণ খেলাপি হবে না। ইচ্ছাকৃত খেলাপি আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। কারা ইচ্ছাকৃত? কারণ নানা ধরনের সেন্ট্রাল ব্যাংকের সুবিধা আছে, ঋণ পুনঃতফসিলীকরণ তফসিলীকরণ আছে, তারপর ব্যাংকারের স্পেশাল কিছু রেয়াতি দেয় কিছু কিছু। অত ইচ্ছাকৃত ঋণটা ডেফিনেশন দেওয়া হলেও এটাকে ইচ্ছাকৃত ঋণ যারা খেলাবে তাদেরকে শনাক্ত করা খুব কঠিন হবে। আর দ্বিতীয়টা বাস্তবায়নটা একটু ডিফিকাল্ট। সিআইপি সে করা, অন্যান্য সুযোগ পায়, সেখানে ডেটাবেসটা ভালো করতে হবে, মানে তথ্য, তাদের ব্যাপারে তথ্যগুলো সব সুসংগতভাবে তথ্যগুলো প্রিজার্ভ করতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে 3বারের বেশি কোনো ঋণ পুনঃতফসিলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো গ্রাহক তৃতীয় দফা পুনঃতফসিলের পরও ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রতারণার অভিযোগ ওঠা ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। একই সঙ্গে ভোক্তাদের এই খাতে বিনিয়োগের আগে ঝুঁকি বিবেচনার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। যারা এই ব্যাপারে লগ্নি করেন, ইনভেস্ট করেন, তার আগে বুঝে শুনে করবেন যে আপনারা প্রতারিত যাতে না হন। ইভ্যালি একটা, আরও কয়েকটা মানুষের থেকে অনেক টাকা নিয়েছে, কিভাবে তারা তাদের কমিটমেন্ট পুরো করবে সেটা আমার এখন জানা নেই। তারা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছে সেগুলি যদি পূরণ না করেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করবেন এবং করতেই হবে।
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অনুন্নত অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থা। খাদ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় যা উত্তরণ করা সম্ভব। এজন্য উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সব অংশীজনকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে শিক্ষিত করতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বিশ্বে প্রায় ৩০০ কোটি মানুষ পুষ্টিকর খাবার পায় না। এদের মধ্যে ১৮৫ কোটি বাস করে এশিয়া অঞ্চলে। জাতিসংঘের তথ্য বলছে, দেশে অপুষ্টির কারণে গর্ভধারণ ও প্রসূতিকালীন জটিলতায় ভোগে ১৫ থেকে ৫০ বছর বয়সী ৭১% নারী। এমন অবস্থায় সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তি নিশ্চিতে পরিবর্তন আনতে হবে সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনায়। এজন্য একটি ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্ট তৈরি করেছে সরকার। ফুড সিস্টেম সামিটে 5টি অ্যাকশন ট্র্যাক আছে। বাংলাদেশকে আমাদের মিনিস্ট্রি অফ ফুডকে একটি ট্র্যাকের ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন যে 5টি অ্যাকশন ট্র্যাক কিন্তু মানে একটি কোঅর্ডিনেটেড ইফেক্ট হবে হচ্ছে তৃণমূলের যত রকমের ক্রস সেকশন অফ পিপল আছে সবার কথা আমরা শুনেছি, সবার ভয়েস এখানে নেওয়া হয়েছে এবং তারা কি চান সেটা এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে। সুতরাং আমাদের এই পাথওয়ে ডকুমেন্টটা হচ্ছে আমরা কোন পথে অগ্রসর হতে চাই। খাদ্য ব্যবস্থাপনার পদ্ধতি সম্পর্কে গণমাধ্যমকে অবগত করার লক্ষ্যে রোববার একটি কর্মশালার আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়, যেখানে অংশ নিয়ে আলোচকরা জানান সবার জন্য সুষম পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে। The biggest challenge for nutritious diets certainly is the availability, one, but also the access to it. And when we talk about access, we certainly speak of the ability to purchase, but also the ability to physically access that food. And so I think those are big challenges that are faced in many countries. আমাদের ইনোভেশন আনতে হবে, মেকানাইজেশন, মডার্নাইজেশন, ট্রান্সপোর্ট, তারপরে স্টোরেজ, কীভাবে প্রক্রিয়াজাতকরণ করতে হবে, কীভাবে বাজেটজাত কীভাবে লেবেলিং করবো। এখন কিন্তু লেবেল পাই আমরা কিন্তু লেবেল পাই না। এই কাজগুলো কিন্তু প্রতি পদে করতে হবে, একত্রিতভাবে করতে হবে, সমন্বিতভাবে করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তিকে টেকসই করতে দুর্যোগ ও অভিঘাত মোকাবিলার সক্ষমতা অর্জন এবং খাদ্য উৎপাদনের দূষণ কমিয়ে আনার উপরও জোর দেওয়া হয়েছে ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টে। এই মতামতগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের পাথওয়ে হয়ে থাকবে। যতই পাথওয়ে ডকুমেন্টস তৈরি করি না কেন, এটা জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করা না যায়, অ্যাওয়ারনেস যদি বৃদ্ধি করা না যায়, মানুষের দোরগোড়ায় যদি এই ডকুমেন্টসের আসল তথ্যগুলি আমরা পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে থাকব। 23শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টটি উপস্থাপন করবে বাংলাদেশ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যাত্রী প্রতি টোল 2 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করার প্রতিবাদে ও ঘাট ইজারার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর সাম্পান মাঝিরা। 8 দিন ধরে অচল ইছামতি বাংলা বাজার ঘাট, নদী পারাপার বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। কর্ণফুলী নদীর ইছামতি বাংলা বাজার ঘাটে 12 তারিখ থেকে বন্ধ সাম্পান পারাপার। মাঝিরা বলছেন, হঠাৎ করে গেল মাস থেকে টোল আদায়কারীরা যাত্রী প্রতি 5 টাকা টোল আদায় করছেন। এতে পারাপারের খরচ বেড়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসন জরিমানাও করেছে তাদের। সাধারণ মানুষও ক্ষিপ্ত। এমন অবস্থায় বৈঠা বর্জন করতে বাধ্য হয়েছেন তারা। বলে সঠিয়া দিতাম মিটারে দিয়েন না আর 5 টাকা যদি না দেয়, ওরা কলার সাই পর্যন্ত ধরিয়ে টাকা নেয়, আদায় করে। আমাদের পক্ষে টুল আদায় 5 টাকা দেওয়া সম্ভব নয়। তাহলে অন্য ঘাটে 1 টাকা নিচ্ছে, আমাদের বাংলা বাজার ঘাটে কেন 5 টাকা নেবে? আমরা চাচ্ছি, আমরা সাধারণ গরিব মানুষ, আমরা সাম্পান চালিয়ে ভাত খাই, আমাদের পূর্বপুরুষও সাম্পান চালিয়ে ভাত খাই। আমাদের যে ইনকাম দিয়ে আমাদের সংসার চলে না, আমরা বেশি অসহায়। ঘাটের টোল আদায়কারীর লোকেরা বলছেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত টোলই তারা নিচ্ছেন। প্রয়োজনে সাম্পান বন্ধ করে বোট চালুর কথাও জানিয়েছেন তারা। 5 টাকা দর নেওয়ার জন্য বলছিল, আমরা 5 টাকা ধরে নিচ্ছি। ওরা আমাদেরকে সন্ত্রাসী বলতেছে, তাহলে কি আমরা সিটি কর্পোরেশন আমাদেরকে সন্ত্রাসী বলতেছে কেন? আমরা সন্ত্রাসী করতে পড়ছি। এখন যে পানি স্রোত, এই স্রোতের মধ্যে সাম্পান আসলে অনুপযোগী, এখানে দরকার বোটের। এদিকে সিটি কর্পোরেশন বলছে, কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ঘাট ইজারা দেওয়া হয়নি।
আমরা তো 4 বার টেন্ডার করেছি, আর তোর সুযোগ নাই। 4 বারের পর যেহেতু হয় নাই, কাঙ্ক্ষিত রেট পাওয়া যায় না, সরকারি রেট, এই কারণে খাস কালেকশনের সিদ্ধান্ত হয়েছে। এদেরকে বলেছি যে এরা 10,000 দিচ্ছে, আপনারা তার চেয়ে বেশি দিন আপনাদেরকে দিয়ে দিব, সেটা নেই। হঠাৎ করে টোলের পরিমাণ বাড়িয়ে দেয়া অন্যায় বলছেন বিশিষ্টজনেরা। এই ঘাটটা সর্বোচ্চ 10 লক্ষ টাকা অথবা 12 লক্ষ টাকা হতে পারে বাৎসরিক মাসুল, কিন্তু এটা 41 লক্ষ টাকা সিটি কর্পোরেশন ডাকছে। এখন মাঝিরা যদি এই ঘাট নেয় তাহলে 41 লক্ষ টাকা তাদের পক্ষ থেকে পরিশোধ করা সম্ভব না, যে কারণে ওদেরকে ঘাট ছাড়তে হবে। ঘাট ছাড়লে সাম্পান বিলুপ্ত হয়ে যাবে। এদিকে সাম্পান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন প্রতিদিন ঘাট ব্যবহারকারী কয়েক হাজার মানুষ। নৌকা নাই, এখন আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, আবার ওই আগে ব্যাক করে যেতে হবে, অনেক দূর ঘুরে আবার উপরে যেতে হবে। এখন আমি আমার কষ্ট করে আবার 30 টাকা চালান দিই, ঘুরে গিয়ে একই জায়গা যাইতে, এই জন্য তো আমাদের সাধারণ মানুষের ভোগান্তি। বাংলাবাজার ঘাটে মোট 312 জন মাঝি আছে। পাটনীজীবী নীতিমালা 2003 ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী একজন সাম্পান মাঝি থাকলে তাকেই ঘাটে ইজারা দিতে হবে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক DACX 36 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7,191-তে। বেচাকেনা হয়েছে 2,033 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 244টির, আর অপরিবর্তিত আছে 26টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে DACX ইন্ডেক্সে প্রায় 36 পয়েন্টের মতো কারেকশন পরিলক্ষিত হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে টার্নওভার বিগত দিনের তুলনায় কিছুটা কমেছে। আমরা যদি এখন সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরেই কিছুটা কারেকশন পরিলক্ষিত হয়েছে এবং একই সাথে আমরা যদি টার্নওভার বেসিসে তাকাই তাহলে দেখব যে NBFI সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। একই সাথে আমরা যদি স্টক বেসিসে মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স অ্যান্ড বেক্সিমকো ফার্মা। অস্ট্রেলিয়ার সাবমেরিন কেনাকে কেন্দ্র করে টানাপোড়েন তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় চুক্তির পর ফ্রান্সের কাছ থেকে $40 বিলিয়ন মূল্যের সাবমেরিন কেনার চুক্তি বাতিলের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। বিষয়টিকে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে ফ্রান্স। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নতুন একজোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়া। বুধবার ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই করেন 3 দেশের রাষ্ট্রপ্রধানরা। অকাস নামের এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য, যার মূল লক্ষ্য পরাশক্তি চীনকে মোকাবেলা করা। Today we're taking another historic step to deepen and formalize cooperation among all three of our nations because we all recognize the imperative of ensuring peace and stability in the Indo-Pacific over the long term. অকাস জোটভুক্ত হবার পরপরই ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাবমেরিন নেয়ার। এর আগে 2016 সালে ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন নেভাল গ্রুপের কাছ থেকে সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছিল দেশটি, যার মূল্য $40 বিলিয়ন বেশি। বিশাল এই সামরিক চুক্তি বাতিলকে পিঠে ছুরি মারার সাথে তুলনা করেছে ফ্রান্স সরকার। আমাদের মিথ্যে বলা হয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় আমরা প্রচন্ড মর্মাহত এবং হতাশ। পরিস্থিতি এতটাই খারাপ যে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়া থেকে নিজ দেশে রাষ্ট্রদূতদের সরিয়ে এনেছে ফ্রান্স, যা যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের সম্পর্কের ইতিহাসে প্রথম। ত্রিদেশীয় অকাস চুক্তি মিত্র দেশগুলোর সম্পর্কে মারাত্মক সংকট সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্পর্কের ইতিহাসে এই প্রথম আমরা আমাদের রাষ্ট্রদূতদের ডেকে আনলাম। এটি একটি গুরুতর রাজনৈতিক পদক্ষেপ। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে দুই দেশের সম্পর্কে কতটা সংকট তৈরি হয়েছে। মিত্র দেশের সঙ্গে এমন আচরণ করার কোনো অধিকার তাদের নেই। অস্ট্রেলিয়া থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নেওয়ার বিষয়টিকে হতাশাজনক বলে মন্তব্য করলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন নিজ দেশের স্বার্থ বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার যে ধরনের প্রতিরক্ষামূলক সাবমেরিন প্রয়োজন ফ্রান্স তা সরবরাহে অক্ষম বলেই চুক্তিটি বাতিল করা হয়েছে। We understand the deep disappointment that the contract that we had to build the attack class submarines here in Australia as we were going towards the next gate, the Scope 2 gate, that we formed the view that the capability that the attack class submarines were going to provide
was not what Australia needed to protect our sovereign interests. অস্ট্রেলিয়া তার উত্তরাঞ্চলীয় জলসীমায় যে কোনো নৌহুমকি থেকে রক্ষা পেতে মরিয়া হয়ে উঠেছে। দ্রুত সাবমেরিন পেতে চাইছে তারা, আর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বা অ্যাটাক সাবমেরিনের জন্যই যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে দেশটি। অ্যাটাক সাবমেরিন পাওয়াই অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য। মার্কিন নৌবাহিনীর তথ্য মতে এসব সাবমেরিন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি মিশন এবং যুদ্ধে সেনাবাহিনীকে সাহায্য করে থাকে। অকাশ চুক্তির আওতায় সাবমেরিন পেলে অস্ট্রেলিয়া দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর ক্ষমতা বাড়াবে এবং চীনকে প্রতিহত করতে সক্ষম হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।